তাহলে বইটি খুলে নিলাম এবং 210 পেজ তোমরা সবাই বের করে ফেলো বইটির প্যারালালিজম। ওকে, এই হলো আমাদের আলোচ্য বিষয় প্যারালালিজম। বের করে ফেলো সবাই, আর বাকিদের একটু পেজ নাম্বারটা মেনশন করে দাও। হ্যাঁ, ডেফিনেটলি বিভিন্ন গ্রুপ পেজে শেয়ার করা যাবে না কেন? অবশ্যই যাবে, যার যেখানে ভালো লাগে শেয়ার করে দাও, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে প্যারালালিজমের ক্ষেত্রে কয়েকটি নিয়ম আমি বলে দিই, একটু স্মরণ করে দিই। প্যারালালিজম বিষয়টি হলো যে একটি সেন্টেন্সের দুই পাশে নজর দিতে হবে, অথবা এক পাশের দিকে তাকিয়ে অন্য পাশটা কারেকশন করতে হবে। এক্ষেত্রে আমি যারা গত ক্লাসটি করনি তাদের জ্ঞাতার্থে বলবো, অবশ্যই তুমি গত ক্লাসটি ভালো করে রাখবে। তো গত ক্লাসটা তুমি যদি ভালো করে রাখো তাহলে কিন্তু আজকের আয়োজনটি তোমার কাছে অনেকটা সুবিধাজনক হবে। বাট মূল আলোচনাটি শুরু করার পূর্বে কয়েকটি শর্টকাট আমি বলে দিই, এটি তোমার জন্য অনেকটা কাজে লাগবে। লাইক দিস, অ্যান্ড, বাট, অর। এরপরে আমরা একটা বি ভার্বের কথা বলেছিলাম। সামটাইমস বি ভার্বগুলো অনেক সময় দেখা যায়, যেমন হয়তো বা ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে। এরপরে লাইক সিমিলার টু, তারপরে লাইক দিস, দেন। এইগুলো যদি সাধারণত কোনো বাক্যতে থাকে তাহলে আগে পরে হয় সমজাতীয়, নট অনলি ... বাট অলসো। এগুলো থাকলে বেসিক্যালি আমরা গতদিনে শিখিয়েছিলাম যে আগে এবং পরে হয় সমজাতীয়। তো এই বিষয়টি মাথায় রেখে আমাদের আলোচনাটাকে সামনে এগিয়ে নিতে হবে। তাহলে মূল আয়োজনটি, প্র্যাকটিসটা শুরু করার পূর্বে ছোট্ট একটা টেস্ট দিয়ে আমি জাস্টিফাই করতে চাই যে তোমরা আসলে কতটুকু ভালো বোঝো। লেটস সি। মনোযোগের সঙ্গে তোমরা বলবে যে ভুলটি কোথায়, বা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিকটা কি হতে পারে। লাইক দিস, আমি এরকম একটি সেন্টেন্স লিখছি, তোমরা সবাই খেয়াল করো। হি লাইকস, বললাম প্র্যাক, PRAC, প্র্যাক, আচ্ছা, প্র্যাকটিসিং কমা কম্পিটিং অ্যান্ড লাইক দিলাম টু ইট লাইক দিস স্যান্ডউইচেস। ওকে, তোমাদেরকে বলতে হবে যে এই বাক্যটা ঠিক আছে কি না। যদি ভুল থাকে তো ভুলের জায়গাটা কোথায়। ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। হি লাইকস প্র্যাকটিসিং, কম্পিটিং অ্যান্ড টু ইট স্যান্ডউইচেস। সে প্র্যাকটিস করতে পছন্দ করে, প্রতিযোগিতা করতে পছন্দ করে এবং স্যান্ডউইচ খেতে পছন্দ করে। ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও এই বাক্যটায় সম্ভাব্য ভুল কোথায় রয়েছে। দ্রুত। আচ্ছা, আরেকটু ডিস্টার্ব করছি তোমাদের। অ্যাট এ গ্ল্যান্স আমি একটু অন্য কারেকশন করে নিই। বারবারই বিভিন্ন দাগ আসছে, যেটা কিনা একটু এম্বারেসিং লাগছে। ওকে, ফাইন, এবার একটু ক্লিয়ার স্ক্রিন পাবে। ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও এই সেন্টেন্সটায় ভুল কোথায়। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। তোমরা অনেকেই ভুল ধরতে পেরেছো, কারণ আমি একটু আগেই তোমাদের যেটি বললাম, যদি কখনো এই কনজাংশনগুলো থাকে, অ্যান্ড বা টর অথবা এই টাইপের শব্দগুলো থাকে, রাইট, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আছে, রাইট। সো অ্যান্ডের আগে যেহেতু প্র্যাকটিসিং আইএনজি, কম্পিটিং প্রতিযোগিতা করা আইএনজি, সুতরাং অবশ্যই এখানে ইনফিনিটিভ হবে না, এখানেও আইএনজি হবে। সুতরাং নিঃসন্দেহে তুমি বুঝে গেছো যে এই সেন্টেন্সটার এখানে আসলে টু ইটিং হবে না, হওয়ার কথা হচ্ছে, টু ইট হবে না, হওয়ার কথা বেসিক্যালি ইটিং। ওকে, ফাইন, ভালো কথা। তোমরা আমার এখানে যারা ক্লাস করছো তাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই সেন্টেন্সটিকে আমরা যদি কারেকশান করি তাহলে কারেকশানটা কি করলাম? হি লাইকস প্র্যাকটিসিং, কম্পিটিং অ্যান্ড কি ইটিং স্যান্ডউইচ, তাই তো না? ইটিং স্যান্ডউইচ। একটু বুঝতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ইটিং স্যান্ডউইচেস। ওকে, ভালো কথা, অবশ্যই বাক্যটি রাইট। এটি ভুল ছিল, প্যারালালের সমস্যা ছিল,
কারণ আমরা প্যারালাল করতে পারিনি, এই পাশে আইএনজি এই পাশে ইনফিনিটিভ হয়ে গিয়েছিল, এটিই ফুল। তাহলে এটি কিন্তু এবার প্যারালাল, ভালো কথা, আইএনজি এবং এই পাশে আইএনজি। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাক্যটিকে একটু ভালো করে শুনতে হবে, এই বাক্যটিকে আরেকভাবে প্যারালাল করা যাবে, এই বাক্যটিকে আরেকভাবে প্যারালাল করা যাবে। দেখি তোমরা কারা প্যারালাল করতে পারছো। তোমাদের সময় শুরু হয়ে গেল এবং সময় 30 সেকেন্ডস। ঝটপট জানিয়ে দাও। এই যে বোল্ড করা রয়েছে, এই সেন্টেন্সটিকে আরেকভাবে কারেক্ট করতে পারি, অবশ্যই এটি সেন্টেন্সটি কারেক্ট, আরেকভাবে কারেক্ট করতে পারি। ওকে, দেখা যাক। ওকে, রুবায়েত হোসেন শিফাত বলছে স্যার মেডিকেল এক্সামের ইংলিশের সমাধান দিয়েন প্লিজ। আচ্ছা, রেজাল্টই তো হয়ে যাচ্ছে, আর সমাধান দিয়ে কী করবো, তাই না? ওকে, গ্রামে পড়েছি। আচ্ছা, 2 সপ্তাহ আগে আপনার চ্যানেলটা পেয়েছি, ঠিক আছে, ইটস ওকে, সমস্যা কি, এখন তো পেয়েছো, স্টে কানেক্টের সাথে থাকো। অনেকে ট্রাই করছো, চেষ্টা করছো। আচ্ছা, আমি আর টাইম ওয়েস্ট না করি, তোমরা নিঃসন্দেহে জানো, না জানলে একটু জেনে রাখো। লাইক হলো এমন একটি ভার্ব, এই নোটটা সবাই একটু ছোট্ট করে নাও। লাইক হলো এমন একটি ভার্ব, লাইকের পরে জেরান্ড হয়, জেরান্ড হয়, অর্থাৎ তুমি চাইলে লাইকের পরে অবজেক্ট হিসেবে জেরান্ড ইউজ করতে পারো, এই একটা নিয়ম। এবং আরেকটি নিয়ম হচ্ছে ট্রাই টু, লাইক টু, অর্থাৎ সহজ কথা, লাইকের পরে কিন্তু ইনফিনিটিভ বসতে পারে, ইনফিনিটিভ। ওকে, সো ইনফিনিটিভ মানে কি একটু স্মরণ করিয়ে দিই, যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে তোমরা যারা এতদিন শুধুমাত্র জানতে যে লাইকের পর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাদের জানার ভেতরে একটু ঘাটতি ছিল, একটু পূর্ণতা দিয়ে নাও। এবং সেটি হলো তুমি চাইলেই লাইকের পরে ইনফিনিটিভ হিসেবেও তুমি পরবর্তী অংশগুলো গঠন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সাব্বির হোসেন, এবং আমি অনেকের রেসপন্স দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এভাবে ট্রাই করতে হবে, তাহলে রাইট উত্তরে আমরা যেটা করতে পারি, হি লাইকস। ওকে, সো ইনফিনিটিভের ক্ষেত্রে প্র্যাকটিস। সো এখানে এবার কথা এসে যায় যে এবার কি আসলে আমরা প্র্যাকটিস করব নাকি PRACTISC, প্র্যাকটিস। এবার কিন্তু ভার্ব করতে হবে, ঠিক আছে? সো হি লাইকস টু প্র্যাকটিস, কমা, এরপরে কি করব দেখি কে কী করেছো, টু কম্পিট। ওকে, সুন্দর, টু কম্পিট। ওকে, অ্যান্ড টু ইট স্যান্ডউইচেস। তুমি খেয়াল করে দেখো, এবার আমি যেহেতু সবগুলো ইনফিনিটিভ করেছি, সুতরাং প্যারালাল করতে অ্যান্ডের পরেও আমাকে ইনফিনিটিভ করতে হচ্ছে। আর আগেরগুলো যেহেতু সবগুলো ছিল আইএনজি যুক্ত জেরান্ড, রাইট, তাই আমি কি করলাম, জেরান্ড করলাম। এখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস নজরে নেব, বা দুটো বিষয় আয়ত্ত করে নিলাম। একটা হলো যে লাইকসের পরবর্তীতে আমরা জেরান্ড ইউজ করতে পারি অথবা ইনফিনিটিভ ইউজ করতে পারি। এবং আরেকটি বিষয় শিখলাম, সেটি হলো অ্যান্ডের আগে পরে সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজ বসাতে হয়। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো। এবার আসো মূল আয়োজনে। দেখা যাক এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে তোমার ভেতরে আত্মবিশ্বাসের জন্ম হয় কিনা। ইন ম্যানি ওয়েজ, অনেক ক্ষেত্রেই রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু, বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই সাইকেলে চড়ার ব্যাপারটা ইজ সিমিলার টু, অনুরূপ কার মতো, ড্রাইভিং আ কার। আমি কিন্তু একটু আগে তোমাদের বলে দিয়েছি, এবং সেটি হলো যে সিমিলার টু যখন থাকে কোথাও, তো সিমিলার টু এর আগে যে ধরনের প্যাটার্ন তুমি খেয়াল করে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি, আ বাইসাইকেল, নাউন। একইভাবে ভার্বের সঙ্গে আইএনজি, তার পরবর্তীতে নাউন, তার মানে আগে পরে হবে প্যারালাল। ক্লিয়ার? এটি খুব বেশি কঠিন নয়, বাট আমার এখানে একটি প্রশ্ন রয়েছে, দেখি তোমরা কতজন এটি সঠিক আনসার দিতে পারছো। মূল আলোচনার বাইরেও মাঝে মাঝে কিছু জিনিস নিয়ে কথা বলবো, যাতে করে ওই ধরনের, আমি দেখেছি বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই প্যারালালিজম থেকে এই কোয়েশ্চেনটা না এসে হয়তো বা ঘুরিয়ে, মানে বিভিন্ন টপিক থেকে আমি আসতে দেখেছি। তো প্রশ্ন করছে যে রাইডিংটাকে কি বলতে পারি আমরা। সো অপশানে বলছে যে এটি কি জেরান্ড হতে পারে, অপশান বি এটা পার্টিসিপল হতে পারে, পার্টিসিপল হতে পারে। এই কোয়েশ্চেনটা যদি তোমাদেরকে করি, আমার মনে হয় এটি জানা দরকার সবারই। তো তোমরা আসলে রাইট আনসারটা কী দেবে একটু জানিয়ে দাও দেখি আমাকে। রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার। রাইডিংটাকে কি বলতে পারি, ইজ ইট জেরান্ড অর পার্টিসিপল? আচ্ছা, প্র্যাকটিসিং হবে না কেন? প্র্যাকটিসিং তো হবেই, প্র্যাকটিসিং। ও আচ্ছা আচ্ছা, উপরেরটাই না?
সাব্বির হোসেন প্র্যাকটিসিংই হবে আসলে, প্র্যাকটিসিং। ওকে, ঝটপট আনসারটা দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর করেছে এবং সেটি হলো জেরান্ড। ইয়েস, রাইডিং আ বাইসাইকেল। প্রথম কথা হচ্ছে রাইডিং শব্দটা এমনিতেই নাউন, রাইডিং শব্দটা এমনিতেই নাউন। আর যারা জানো না একটু জেনে রাখো, জেরান্ডের ভিতরে বেসিক্যালি যা লুকোনো থাকে সেটি হচ্ছে নাউন। ঠিক আছে, রাইডিং আ বাইসাইকেল একেবারে ফ্রেজাল এক্সপ্রেশন, সাইকেলে চড়া। মানে আমি চাইলেই সাইকেল এবং চড়াটাকে আলাদা করতে পারবো না, একটি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, সাইকেলে চড়া, রাইট? সো নাউন ফ্রেজের মতো অ্যাক্ট আচরণ করছে। অন্য কথায় রাইডিং শব্দটা একেবারে উৎপত্তিগত দিক থেকেও নাউন, সুতরাং এটিকে বলছি আমরা জেরান্ড। তো জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাসে কিন্তু এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, একটু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ যারা রাইট উত্তর ট্রাই করেছো এবং বলতে পেরেছো। এবার আসো নিচের 2 নাম্বারটা। নিচের 2 নাম্বারটা প্রশ্ন করা হলো যে রাইট উত্তর কোনটা। আমরা সি নাম্বারটাকে রাইট বলছি। তো কেন রাইট বলছি একটু খেয়াল করে দেখি আমরা। এখানে আমাকে যে সূত্রটা মনে রাখতে হবে, হি স্পিক্স নাইদার ইংলিশ নর ফ্রান্স। সে না ইংরেজি বলতে পারে না ফ্রান্স ভাষা বলতে পারে। তো এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো নাইদার। কোনো সেন্টেন্সে যখনই আমরা নাইদার পাবো, সেই নাইদার থাকলে পরবর্তীতে আমাদের কোরিলেটিভ কনজাংশন হিসেবে আরেকটি পার্ট পাবো, সেটি হচ্ছে নর। বিষয়টি হলো শর্টকাটে, যদিও নিচে দেওয়া রয়েছে ব্যাখ্যাতে, নাইদার ডট ডট নর। ব্যাস, শুধু এইটুকু জানতে হবে যে কোনো সেন্টেন্সে নাইদার থাকলে পরবর্তীতে অবশ্যই কী থাকবে, নর থাকবে। এবং লক্ষণীয়, নাইদারের পরে ঠিক যে জাতীয় শব্দ বসেছে পরবর্তীতে কিন্তু সেই জাতীয় শব্দই বসেছে, সিমিলার, রাইট? ওকে, অ্যান্ড 3 নম্বরে আসি, আই এম ফন্ড অফ গার্ডেনিং, রিডিং অ্যান্ড। খুবই সহজ কথা, অ্যান্ডের আগে এই পাশে যেহেতু ভার্ব প্লাস আইএনজি, সুতরাং অ্যান্ডের পরে কী হবে, ভার্ব প্লাস আইএনজি, সেই জন্য কী হবে, ডান্সিং। খুবই সহজ এবং খুবই ইজি। ব্যাখ্যাটা দেখে নিও, অ্যান্ড বা টর। ওকে, সো আগে যেই জাতীয় শব্দ হবে সিমিলার স্ট্রাকচার বা ওয়ার্ড, পরবর্তীতে হবে সিমিলার স্ট্রাকচার বা ওয়ার্ড। ক্লিয়ার? ওকে, সো এইটা একটু মানে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কোয়েশ্চেনটা একটু ব্যতিক্রম টাইপের, রূপালী ব্যাংক 2019-এ আসা প্রশ্ন। শি কুকস, সে রান্না করে, ওয়াশেস ডিশেস, সে তার থালা বাসনগুলো পরিষ্কার করে, ডাজ হার হোমওয়ার্ক, সে তার গৃহস্থালীয় বাড়ির কাজগুলো করে, অ্যান্ড দেন রিল্যাক্সিং। সো প্রবলেমটা কোথায়? অ্যান্ড আছে, মনে করে দেখো আমি বলে দিয়েছি যদি অ্যান্ড বাট অর কোথাও থাকে তাহলে ঠিক আগে যেই ধরনের স্ট্রাকচার রয়েছে সেই ধরনের স্ট্রাকচারই পরবর্তীতে ইউজ করতে হবে। তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে কুকস, রান্না করা ভার্ব, ওয়াশেস পরিষ্কার করা, এটি হচ্ছে ভার্ব, ডাজ কোনো কিছু করা, এটি একটি ভার্ব। সুতরাং পরবর্তীতে অবশ্যই আমার ভার্ব দরকার, আইএনজি করে এটিকে নাউন করা হয়েছে। সুতরাং দেনের পরেও যে নাউন হয় আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি, বা দেনের পরবর্তীতে আগের মতো শব্দগুলোই হবে। তো দেনের আগে যেহেতু আমরা ভার্ব পেয়েছি, সুতরাং পরবর্তীতে আমাদের ভার্ব করতে হবে, তাই রিল্যাক্সিং না করে এখানে করতে হবে রিল্যাক্সেস। আর এখানে এসটা হয়েছে বেসিক্যালি শি এর জন্য, থার্ড পারসন, এই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস। দেন তো এখানে আবার একটি প্রশ্ন আছে, বিকজ অনেকেই এই বিষয়টা বুঝতে পারে না। সো আমি যদি প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স between হচ্ছে দেন অ্যান্ড আরেকটি হলো দেন। তো আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দেখি দুটো প্রশ্ন যদি করে দিই, তোমরা বলো তো রাইট আনসারটা কি হতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেন অ্যান্ড দেন? এখানে একটু ইনভার্টেড কমা দিই, তোমরা একটু নিজেরা ট্রাই করো যে আসলে দেন এই শব্দটা কি আর দেন এই শব্দটা কি। দ্রুত। হ্যাঁ, সাব্বির হোসেন, বোথ আর কারেক্ট। হ্যাঁ, দুটোই আসলে ভার্ব। এস ই দিলেও ভার্ব হয়, সি ইউ দিলেও ভার্ব হয়, ব্রিটিশ আমেরিকান ফ্যাক্ট। তবে দুইভাবেই তুমি আইএনজি করতে পারবে।
রাইট আনসারটা একটু দেখে নাও। দেনটাকে বলা হয় অ্যাডভার্ব, দেনটাকে বলা হয় অ্যাডভার্ব। আর দেন এটিকে দুটো ভাবে ভাগ করা যায়, দুটো নাম দেওয়া যায়, একটি হলো প্রেপোজিশন এবং আরেকটি হচ্ছে কনজাংশন, আরেকটি হলো কনজাংশন, রাইট। সো এই যে দেন তুমি দেখতে পাচ্ছ হিয়ার, এইখানে দেনটা কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব। যখন দেন কোনো বাক্যতে অ্যাডভার্ব হিসেবে কাজ করে বেসিক্যালি সেটির অর্থ হয়ে যায় নেক্সট, মানে পরবর্তী। আমি এটার পাশে একটু দিয়ে রাখি, ওকে। সো এটি বেসিক্যালি অর্থ দেবে নেক্সট, পরবর্তী, যেটা কিনা একটি সময়কে নির্দেশ করে, যে সে রান্না করে, বাড়ি কাজ করে এবং পরবর্তীতে সে একটু বিশ্রাম নেয়। তো যখন এভাবে নেক্সট বা পরবর্তী কোনো একটি বিষয় বা অর্থ প্রকাশ করে তখন দেন অ্যাডভার্ব হয়ে যায়। আর দেন যেটা সেটি প্রেপোজিশন হয় এবং কনজাংশন হয়। লাইক দিস, আমি একটি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে এখান থেকে একটু বিদায় নিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমি যদি বলি যে হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন কি, আই, এটিও রাইট, আবার আরেক অর্থে মিও রাইট, ঠিক আছে, বোথ আর কারেক্ট। তো হি ইজ বেটার দেন আইও বলতে পারি, মিও বলতে পারি। তো আমি হি ইজ বেটার দেন মি বললাম। আর আরেকটা হচ্ছে হি ইজ বেটার দেন আই, এবং আগের গ্রামারগুলোতে ওল্ড ফরম্যাটে সুন্দর করে কিন্তু এখানে আই অ্যাম দেওয়া থাকতো। তো যদি এরকমভাবে দেওয়া থাকে একটু খেয়াল করতে হবে, দেনের পরে এটা কিন্তু অবজেক্ট। সো হি ইজ বেটার দেন মি, তখন এই মুহূর্তে দেনটার নাম হচ্ছে প্রেপোজিশন, কারণ আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে, ঠিক আছে। হি ইজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো। তাহলে দেনের পরে যখন আমরা অবজেক্টিভ ফর্মগুলো ইউজ করি সেটি হচ্ছে প্রেপোজিশন। বাট আমি যদি বলি হি ইজ বেটার দেন আই, একটু মনে রাখতে হবে কষ্ট করে যে এখানে আয়ের পরে অ্যাম, অর্থাৎ এটি কিন্তু একটি ক্লজ, একটি বাক্য। আর আমরা তো এটি অনেক আগ থেকে জানি যে দুই পাশে দুইটি ক্লজ বা বাক্য যখন থাকে, এইটি একটি বাক্য বা একটি ক্লজ, একটি সেন্টেন্স, এই পাশে একটি সেন্টেন্স, দুটো ক্লজকে যে যুক্ত করতে পারে সে হচ্ছে কনজাংশন। সুতরাং এই বাক্যে দেনটার নাম হচ্ছে কনজাংশন। আশা করি বুঝে নিয়েছো। যারা অ্যাডভান্স লার্নার তারা তো দেখেই বুঝে নিয়েছো, আর যারা বেসিক লেভেলের একটু কষ্ট হতে পারে। আমি সবসময় যে কথাটি বলি, তোমাকে কোনো লেসন শেখালেই সঙ্গে সঙ্গে তুমি সেটা বুঝে ফেলবে, ব্যাপারটি এরকম নয়, এমনটি ভাবারও দরকার নেই। শিখতে থাকো, দেখতে থাকো, একসময় দেখবে যে বিষয়টি তোমার কাছে খুব কঠিন লাগছিল সেটি সহজ হয়ে গেছে। বাট ক্লাসের ক্ষেত্রে শতভাগ মনোযোগ থাকা চাই। আচ্ছা, তাহলে দেন মানে হলো তারপর, আর দেন হলো চেয়ে, মানে কোনো কিছুর চেয়ে, মানে তুলনামূলক অর্থে, রাইট, ঠিক আছে। হি ইজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো, আমার চেয়ে ভালো, দুইটার অর্থই চেয়ে বা থেকে। আর দেনের বেসিক্যালি অর্থ হবে পরবর্তী। আচ্ছা, এবার আসো নাম্বার 5, সিং ইজ বিলিভিং। আমি এর আগে তোমাদের বললাম যে যখন কোনো জায়গায় বি ভার্ব থাকে তার আগে ঠিক যেমন থাকে পরেও ঠিক তেমন থাকে। সো যেহেতু আমি এখানে সিং করেছি, জেরান করেছি, তাই পরবর্তীতে আমাকে জেরান করতে হচ্ছে। সিং ইজ বিলিভিং, সিং ইজ বিলিভিং, ভার্বের সঙ্গে আইএনজি, সুতরাং পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি। এবং আমি যখন প্রথম ক্লাসটা নিলাম এইটার উপরে, যারা ক্লাসটি করণী করে ফেলবে, সেখানে আমি এটাও বলেছিলাম তুমি চাইলে এই বাক্যটাকে এইভাবে বলতে পারো। কিভাবে বলতে পারো? লাইক আমি যদি এখানে বলি যে টু সি, টু সি ইনফিনিটিভ, ইনফিনিটিভ কিন্তু বাক্যের সাবজেক্ট হতে পারে। যদি আমি এটিকে সাবজেক্ট বলি তাহলে অবশ্যই পরবর্তীতে আমি বলতে পারবো ঠিক ইনফিনিটিভ ভাবেই টু বিলিভ। তাহলে টু সি ইজ টু বিলিভ। আর যখন আমি সিং বলছি অন্য কথা বিলিভিং বলছি, তার মানে ইজ, অ্যাম, ইজ আর ওয়াজ আরের আগেও যে ফরম্যাট, যে ধরন, পরবর্তীতেও সেই ফরম্যাট, সেই ধরন। আচ্ছা, কে বলেছে যে বিষয়গুলো খুব বেশি কঠিন? আমার তো মনে হয় না। তোমরা শুধু শুধু কঠিন কঠিন বলে একা, মানে কি বলে, ইংরেজিটাকে আরও বেশি ভীতির কারণ করে দিয়েছ। সত্যিকার অর্থেই মোটেই ভীতির কারণ নয় এটি। যদি ধৈর্য নিয়ে শুধু লেগে থাকো কয়েকটি মাস, আমরা তো 6 মাস সময় দেব, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের জব প্রিপারেশনের লেসনগুলো কমপ্লিট হয়ে যাবে এবং তখন দেখবে অসম্ভব একটা আত্মবিশ্বাস কাজ করবে, রাইট। অপূর্ব রয়, যা দেখা যায় তাই বিশ্বাসযোগ্য। হ্যাঁ, সুন্দর বাংলা, যা দেখা যায় তাই বিশ্বাসযোগ্য। আচ্ছা, নাম্বার 6, জেরিন ইজ এ স্কলার। জেরিন হচ্ছে একজন বিদুষী, বিদ্বান
অ্যান অ্যাথলেট, সে একজন খেলোয়াড়, অ্যান্ড অ্যান আর্টিস্ট। লক্ষণীয়, আর্টিকেল প্লাস নাউন, ওকে, আর্টিকেল প্লাস নাউন, সুতরাং পরবর্তীতে অ্যান্ডের পরেও আর্টিকেল প্লাস নাউনই করতে হবে। ক্লিয়ার? অন্যান্যগুলোতে নাউন ছিল কিন্তু আর্টিকেল ছিল না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, নাউন ছিল কিন্তু আর্টিকেল ছিল না, সেদিক থেকে রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা 7 নাম্বার, এটা অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি তোমাদের। In an admission test, to answer correctly is more important than, yes, এই যে than, so than এর আগের ফরম্যাটটা দেখো, to answer, ইনফিনিটিভ, তারপরে অ্যাডভার্ব। সুতরাং than এর পরবর্তীতেও আমাকে চুজ করতে হবে ইনফিনিটিভ প্লাস অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, ইনফিনিটিভ ইনফিনিটিভ সেম প্যাটার্ন, এই হচ্ছে অ্যাডভার্ব, এই হচ্ছে অ্যাডভার্ব। তার মানে than এর আগে যে ধরনের প্যাটার্ন থাকে, যে স্ট্রাকচার থাকে, than এর পরেও সেই স্ট্রাকচারই করতে হয়। বাক্যটি বাংলাটা আমরা একটু দেখে নিই। ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষায়, টু আনসার কারেক্টলি, সঠিকভাবে আনসার দেওয়া, ইজ মোর ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, দ্যান টু ফিনিশ কুইকলি, তাড়াতাড়ি শেষ করার চেয়ে। অ্যাডমিশন টেস্টে সঠিক আনসার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি শেষ করার চেয়ে। তার মানে সঠিক আনসারটাই গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড এরপরে 8 নম্বরে আসি আমরা। ও আচ্ছা, এখানে আমার একটি প্রশ্ন আছে, দেখি তোমরা কতজন এই আনসারটি সঠিকভাবে দিতে পারো। সো ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, টু আনসার কারেক্টলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু ফিনিশ কুইকলি। আমাকে বলো দেখি সম্ভাব্য রাইট আনসারটা কি হচ্ছে। এটি এই বাক্যটিতে আমি একটি টেস্ট আকারে এটিকে দেব, তোমরা আমাকে বলো টু আনসার কারেক্টলি এইটুকুর নাম কি। আমি কোনো অপশান দেব না, অপশান দিলেই পেরে যাবে, কারণ তোমরা অনেকেই অনেক বেশি চালাক রয়েছ। ঝটপট একটু বলো দেখি, টু আনসার কারেক্টলি এটাকে আসলে গ্রামাটিক্যালি আমরা কি বলতে পারি। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা যে স্যার এটা কোন বই থেকে, আসলে বই নিয়ে পরে কথা বলবো। এমসিকিউ ম্যাজিক বইটি আমরা A to Z সলভ করব। বিশ্বাস করো, আমরা যদি নিট বইটা গ্রামার অংশের জন্য স্টাডি করতে থাকি আর প্র্যাকটিসের জন্য এমসিকিউ ম্যাজিকটা সলভ করতে থাকি, আগামী 6 মাস পর ইনশাআল্লাহ আমাদের মারাত্মক একটি প্রিপারেশান হয়ে যাবে। কিন্তু এই 6 মাস একেবারে লেগে থাকতে হবে শতভাগ মনোযোগ দিয়ে। ভালো লাগছে না, একটি ক্লাস করলাম না, 5-7 দিন খবর নেই, আবার নব উদ্যমে শুরু করলাম, কোনো লাভ নেই। লেগে থাকতে হবে শত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও। ওকে, সো অনেকেই বলছো রাইট উত্তর না, এখন পর্যন্ত আমি রাইট উত্তর পাইনি। দেখা যাক, দ্রুত দ্রুত। আমি এখনো রাইট আনসার পাইনি, আমি এখনো রাইট আনসার কারো পাইনি। আচ্ছা, in an admission test to answer correctly is more important than to finish quickly. No answer. Infinitive phrase, yes, Islamic নিদর্শনা, thank you so much. Your answer is the first one. ওকে, তোমারটাই প্রথমে এসেছে আমার কাছে রাইট হিসেবে, থ্যাংক ইউ সো মাচ। সো অবশ্যই একটু ছোট্ট করে নোট করে নিতে হবে, সেটি হলো টু এর পরে যখনই আমরা ভার্বের বেস ফর্ম বসাই সেটা ইনফিনিটিভ, অস্বীকার করার কোনো উপায় নেই। এই হচ্ছে টু, এই হলো ভার্বের বেস ফর্ম, ওকে, অ্যান্ড কারেক্টলি। এইবার তাহলে এটি কি, এইটুকুর নাম তো অবশ্যই ইনফিনিটিভ, কিন্তু যখন ইনফিনিটিভের সঙ্গে বাড়তি কিছু থাকে, লাইক দিস, আমি ইনফিনিটিভ বসালাম এবং তার সঙ্গে এক্সটেনশন, বাড়তি কিছু থাকে, তখন তার নাম হয়ে যায় ইনফিনিটিভ ফ্রেজ। কি নাম হয়ে যায়? ইনফিনিটিভ ফ্রেজ। সুতরাং এবার বুঝতে পারছো, টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং বাড়তি অংশ সঙ্গে লাগানো এক্সটেনশন, এটির নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করতে পেরেছো। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে কিছু একটা লাগানো থাকলে সেটির নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই এটি সহজ, বাট অনেকের কাছেই কঠিন। 8 নম্বরে আসি এবার। হি ইজ ফেমাস নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন ইউএসএ। সে শুধুমাত্র বাংলাদেশে বিখ্যাত নয়, আমেরিকাতেও খুব পরিমাণে বিখ্যাত। এটিকে আমরা রাইট উত্তর বলছি কেন? বিকজ নট অনলি এবং বাট অলসো ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। এটি হচ্ছে আসল কারণ। কারণ নট অনলির পরে যখন প্রেপোজিশন প্লাস নাউন
ইয়েস। সো বাট অলসোর পরেও প্রিপোজিশন প্লাস নাউন করতে হবে, একেবারে প্যারালাল। তাহলে মনে রাখতে হবে নট অনলি এবং বাট অলসো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে আগে পরে মাস্ট বি হবে প্যারালাল, অবশ্যই কি হবে, প্যারালাল হবে। যেমন আমি যদি এই টেস্টটা দিয়ে দিই যে দে লাইক নট অনলি মি আচ্ছা হিম, এখানে বাট fill in the gap. সো এখানে অপশানে বলা হচ্ছে যে আমি কি এখানে আই দেব, অপশান বিতে কি এখানে মি দেব, অপশান সিতে এখানে মাই দেব, অপশান ডিতে এখানে মাইন দেব। খুবই সিম্পল একটি প্রশ্ন। তাহলে বলো দেখি তুমি এখানে রাইট আনসার কি নেবে। দ্য লাইক নট অনলি হিম বাট অলসো ডট ডট। হ্যাঁ, আমিরুদ্দিন ইন প্লাস ইন, ইয়েস, দুই পাশে সমজাতীয়। দে লাইক নট অনলি হিম বাট অলসো, তাহলে লক্ষ্য রাখতে হবে যেহেতু এখানে নট অনলি আছে সুতরাং পরবর্তীতে, আর একটি কথা বলি, অনেক সময় নট অনলি পরে বাট অলসো না থেকে শুধু শুধু বাটও থাকতে পারে, সুতরাং এটি দেখে অবাক হওয়া যাবে না। তাহলে এখানে নট অনলি বাট অলসো নাও থাকতে পারে, সমস্যা নেই। নট অনলি পর যেহেতু আমি অবজেক্টিভ ফর্ম নিয়েছি সুতরাং বাট অলসোর পর বা বাটের পরে আমাকে অবজেক্টিভ ফর্ম নিতে হবে, তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এই হচ্ছে প্যারালাল নট অনলি এবং বাট অলসো। ও যেখানে বসুক না কেন ওর আগে পরে একেবারে প্যারালাল ওয়ার্ডস বা ফ্রেজেস নেবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নাম্বার 9, দ্য ম্যান, এখানে আমরা বলবো রাইট উত্তর সি নাম্বারটা। সি নাম্বারটা কেন? দ্য ম্যান স্যাট ডাউন সাইলেন্টলি, মানুষটি স্থির হয়ে ঠান্ডা মেজাজে বসে গিয়েছিল, নীরবে বসে গিয়েছিল। তো যখনই আমি এই পাশে সিট থেকে স্যাট করলাম তখন অন্য পাশে আমাকে টেক থেকে টুক করতে হবে, এটি স্বাভাবিক। আর অন্যগুলোতে তুমি লক্ষ্য করে দেখো কোনো ক্ষেত্রেই দুটো কিন্তু একই রকম নেই, এটি প্রেজেন্ট এটি পাস্ট, এটি পাস্ট এটি প্রেজেন্ট, এটি পাস্ট ইনডিফিনিট এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। আর শুধুমাত্র সি নাম্বারে কিন্তু এটি পাস্ট এবং আরেকটি হচ্ছে পাস্ট। আর আমরা চাচ্ছি যে অ্যান্ডের আগে পাস্ট টেন্স পরেও পাস্ট টেন্স, সেদিক থেকে অবশ্যই সি নাম্বারটি রাইট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছ। নাম্বার 10, সবুজ এন্টার দ্য রুম। ইয়েস, আমাদের মূল ফোকাসটা থাকবে এন্টারডে, আন্ডারলাইন করো এন্টারডে। যেহেতু এন্টার্ড এটি পাস্ট টেন্স, সিট থেকে স্যাট, সে রুমে প্রবেশ করলো, বসে পড়লো, অ্যান্ডের আগে দুটো ভার্ব এবং তা হলো পাস্ট টেন্স, সুতরাং তুমি নিশ্চিত হয়ে যাও পরবর্তী ভার্বটা হবে পাস্ট টেন্স। তাহলে সবুজ রুমে প্রবেশ করলো, বসলো এবং তার বইটা খুললো। ক্লিয়ার? আচ্ছা, 11 নাম্বার। সো 11 নাম্বারে বলা হচ্ছে শি নেভার হ্যাজ অ্যান্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক। আন্ডারলাইন করা এই অংশটুকু তুলে দিয়ে নিচের কোনটিকে রাইট করতে পারি। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং সেটি হলো অ্যান্ড আছে তো। সো অ্যান্ডের আগে দেখতে হবে কি প্যাটার্ন। আমি এখানে হ্যাজ পেয়েছি, ভালো কথা, তাহলে পরবর্তীতে আমাকে হ্যাজ নিয়ে আসতে হবে। অথবা আমি অ্যান্ডের এই পাশে উইল পেয়েছি, তাহলে অবশ্যই অন্য পাশে আমাকে উইল নিয়ে আসতে হবে। অথচ দেখা যাচ্ছে কোনোভাবেই অ্যান্ডের আগে এবং পরে সমজাতীয় নেই, দুই পাশে দুই ধরনের টেন্স, সেই জন্য বলা হচ্ছে এটির রাইট উত্তর হচ্ছে একেবারেই নান। ঠিক আছে? লাইক দিস এটিকে রাইট করলে অনেকভাবে করা যেতে পারতো, যেমন শি হ্যাজ নেভার ডান অ্যান্ড শি হ্যাজ নেভার ডান এনি ওয়ার্ক, মানে দুই পাশে আসলে মানে অসম হয়ে আছে। পূবালী ব্যাংকের কোয়েশ্চিন, এটি কোয়েশ্চিনটাই ভুল। ঠিক আছে? আচ্ছা, 12 নাম্বার, আওয়ার হোস্ট গ্রিটেড আস। হোস্ট গৃহকর্তা, গ্রিটেড আস আমাদেরকে অভিনন্দন জানিয়েছিল। এই পাশে যেহেতু গ্রিটেড করেছি সুতরাং অ্যান্ডের পরবর্তীতে আমাকে বিগেন থেকে বিগ্যান করতে হবে, মানে পাস্ট টেন্স করতে হবে, বিকজ এখানে অ্যান্ড আছে। অ্যান্ডের আগে পরে সমজাতীয় টেন্স করতে হবে, দুটোই পাস্ট টেন্স। ক্লিয়ার? ওকে। অ্যান্ড এরপরে আসি আমরা 30 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটি 11। আচ্ছা, এখানে আরেকটি কথা বলি, অনেক সময় যারা চাকুরি প্রার্থী রয়েছে তোমরা অনেক সময় বলে থাকো
অনেক সময় বলে থাকো যে স্যার অ্যাডমিশন পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো জবের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। মারাত্মক ইম্পর্টেন্ট। আমি যদি একটি কথা শেষ করতে চাই তাহলে মারাত্মক ইম্পর্টেন্ট, বিকজ এমন অনেক নজির রয়েছে যে চাকুরির কোয়েশ্চেন তো রিপিট হয়, সেটা ভালো কথা, বাট অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন্স অনেক পরিমাণে রিপিট হওয়ার রেকর্ড রয়েছে। সুতরাং কোনোভাবে এমনটি ভাবা যাবে না যে এই কোয়েশ্চেন্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা। অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলেই এগুলো এখানে ইনক্লুড করা হয়েছে বা প্র্যাকটিস করানো হচ্ছে। 30 নম্বরে আসি এবার। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? বি নাম্বার। ফার্স্টে আমরা বি নাম্বারের দিকে নজর দেবো এবং এটি যে রাইট কেন সেটি একটু আমরা জানার চেষ্টা করি। ইট ইজ বেটার, এটা খুব বেশি ভালো হবে, টু স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকা, দেন টু হ্যাভ হেলথ, স্বাস্থ্য থাকার চেয়ে। ঠিক আছে, মানে স্বাস্থ্য থাকলেই মানুষ কিন্তু স্বাস্থ্যবান হয় না। তো বলছে সবচেয়ে বেটার হচ্ছে সুস্বাস্থ্য নিয়ে থাকা অনেক স্বাস্থ্যর তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা মূল লক্ষ্য যেদিকে বা আমাদের মূল ফোকাসটা থাকবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, রাইট, তারপরে সামথিং, এক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভটা কিন্তু আমাকে মেলাতে হবে। সেই দিক থেকে রাইট উত্তর ডেফিনেটলি বি নাম্বারটা। ওকে, সিম্পলি ঘুরে ফিরে একটা বিষয় লক্ষ্য করেছো, যখনই আমরা কোনো সেন্টেন্সে প্যারালাল করছি ওই শব্দগুলো কিন্তু বারবার আসছে, অ্যান্ড, বাট, অর, দেন, সিমিলার, সিমিলার টু, ইজ। বুঝতে পারছো? তাহলে কয়েকটি শব্দ যদি আমি মনে রাখি, প্যারালালিজমের ব্যাপারটা একেবারে খতম, রাইট? আচ্ছা, এবার আসো 40 নাম্বার। ইন ম্যানি ওয়েজ, অনেক ক্ষেত্রেই, ডান্সিং টু মিউজিক, নাচের তালে তালে, গানের তালে তালে নাচ, ইজ সিমিলার টু ওয়ার্কিং আউট, রাইট, একটি শ্রমসাধ্য কাজের মতোই। আচ্ছা, ইউ এখানে অবজেক্ট নাকি সাবজেক্ট ব্যাখ্যা দিয়ে বুঝান। আচ্ছা, কোনটার কথা এটা? একটু নাম্বারটা বলতে হবে, নীরব মনের ভাষা। হ্যাঁ, আচ্ছা, ইউ এখানে অবজেক্ট নাকি সাবজেক্ট, কত নাম্বার কোয়েশ্চেনটা একটু আমাকে মেনশন করো, হ্যাঁ একটু বলে দাও। নীরব মনের ভাষা। ওকে, সো আমরা যখন এই পাশে ভার্বের সঙ্গে আইএনজি পেয়েছি, সিমিলার টু এর পরবর্তীতে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, যেটা কিনা শুধুমাত্র সি নাম্বারে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ব্যাখ্যাগুলো একটু দেখে নিও। 50 নাম্বার, অন সানডেজ, এটা কিন্তু গতদিন আমরা যখন ক্লাস নিয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম। অন সানডেজ আই ইউজুয়ালি গো ফিশিং, আমি সাধারণত রবিবারের দিনে মাছ ধরতে যাই। ওয়েল, অর ডু সামথিং, লক্ষ্য করে দেখো, ভার্ব, আইএনজি, নাউন, একইভাবে ভার্বের বেস ফর্ম নাউন, অর্থাৎ অরের আগে যে ধরনের প্যাটার্ন পরবর্তীতেও কিন্তু সেই ধরনেরই প্যাটার্ন হবে, এটি স্বাভাবিক। তাহলে রবিবারের দিনে আমি সাধারণত মাছ ধরতে যাই, অর ডু সামথিং এলস ইন্টারেস্টিং, অথবা এই জাতীয় আরও কোনো আকর্ষণীয় কাজ করতে যাই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, একজনের প্রশ্ন হলো যে 13 সি হলো না কেন? আবার তো 13 সিতে যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এখানে 13 সিতে যখন আসলাম, ইট ইজ মোর বেটার আছে, তুমি খেয়াল করে দেখো ভুলটা এখানে। বেটার তো নিজেই কম্পারেটিভ, কে প্রশ্ন করেছো? মুনিয়া নূর মুন্নি, তাই না? বেটার তো নিজেই কম্পারেটিভ, গুড বেটার, তাহলে বেটারের আগে আবার মোর কেন? বুঝতে পারছো? মানে এটি তো মারাত্মক ভুল, এটি নিজেই কম্পারেটিভ, তাই কম্পারেটিভের জন্য আবার মোর কেন? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 16 নাম্বার, রাইট উত্তরটা ফার্স্টে আমরা একটু নজর দিই। শি ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। লক্ষ্য করতে হবে যে বোথ কোনো বাক্যতে যখন থাকবে পরবর্তীতে একটি অ্যান্ড আনতে হবে। একেবারে ঠুটস্থ মুখস্থ করে নাও, আমি নিচে দিয়ে দিয়েছি, তুমি খেয়াল করে দেখো। বোথ ডট ডট অ্যান্ড, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো। স্পেশালি এই কয়েকটা দিয়েই, এই পেয়ার কনজাংশন দিয়ে, কোরিলেটিভ কনজাংশন দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে প্যারালিজম হয়। তো দেখো বোথ রয়েছে, তুমি নিশ্চিত হও পরবর্তীতে অ্যান্ড হবে, ভালো কথা। বোথের এই পাশে নাউনটা যেহেতু প্লুরাল, তাই অন্য পাশে নাউনটাকে প্লুরাল করতে হবে, একেবারে লাইক দাঁড়ি পাল্লার মতো সমান সমান করতে হবে। তো সেদিক থেকে এটি হলো রাইট। তাহলে এবার তুমি আমাকে বলো, অন্য আনসারগুলো কি আসলে আমি যদি কথার কথা ওই রকম আনসার কি দেখতে পাচ্ছি? না, নেই। ধরো এই কোয়েশ্চেনটা আমি দিলাম, প্ল্যান্টসের সঙ্গে আমি একটা এস দিলাম না, তাহলে কি ভুলটা তুমি বুঝতে পারছো না? কি ধরনের ভুল হয়ে গেছে? অবশ্যই তুমি ধরতে পারছো যে বোথের এই পাশে যেহেতু সিঙ্গুলার হয়েছে, তাহলে এই পাশে প্লুরাল কেন? সিঙ্গুলার করলে দুই পাশে সিঙ্গুলার,
আর প্লুরাল করলে দুই পাশে প্লুরাল, বাট এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে প্ল্যান্টস যেহেতু এটি কমন নাউন, সো কমন নাউন কোনো বাক্যতে একা একা বসে না, রাইট? হয় সে আর্টিকেল নিয়ে বসবে, না হয় প্লুরাল হবে। তো আর্টিকেল তো নিয়ে বসেনি, সে প্লুরাল হয়েছে, সেই দিক থেকে বলা যায় এ নাম্বারটা রাইট। আর অন্যান্যগুলোতে কী ধরনের ভুল আছে একটু দেখে নাও। শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল। এখানে বিষয়টা হলো যদি প্ল্যান্টসের এই পাশে ইন দেওয়া রয়েছে, যদি এই পাশে কোনোভাবে আরেকটা ইন দেওয়া থাকতো, কথার কথা একেবারে অযৌক্তিক দেওয়ার দরকার নেই, তো বোথ ইন, আচ্ছা আচ্ছা রাইট, তাহলে কিন্তু সেটিকে আমরা রাইট নিয়ে ভাবতাম। যদিও আমরা জানি যে ইন্টারেস্টেডের পরেই ইন বসে, কিন্তু তারপরেও যদি এই পাশে এরকম ইন থাকতো সেটা নিয়ে না হয় ভাবা যেত, বাট এটি কোনোভাবেই রাইট হবে না। ওকে, আমার এখানেও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, আর পরেরটা আসি, ইন প্ল্যান্টস বাট অলসো। এটি তো আমার মারাত্মক ভুল, বোথের সঙ্গে কোনোভাবেই বাট অলসো যায় না, নট অনলি বাট অলসো হতে পারে, তাই না? আচ্ছা, এখানে ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল। আচ্ছা, ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং কেন? আসলে ইন্টারেস্টেড আমি কোনো বিষয়, ব্যক্তি যখন কোনো বিষয়ে মুগ্ধ হয় সেক্ষেত্রে আইএনজি যুক্ত পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভটিকেই প্রেফার করতে হয়, সেদিক থেকে রাইট উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, এই বিষয়টা না জানলে আমার মনে হয় যে ডি নাম্বারটা একটু বোঝানো দরকার, কারণ এ নাম্বার আর ডি নাম্বার যদি তুমি বুঝে নিতে পারো তাহলে আর জীবনেও কোনোদিন এই সমস্যাগুলো হবে না। আচ্ছা, একটু আমি দেখানোর চেষ্টা করি তোমাদের। আমি যদি বলি ইট ইজ BORING, বোরিং, ইট ইজ বোর্ড। একটাতে বলা হলো হি ইজ বোরিং, একটাতে বলা হচ্ছে হি ইজ বোর্ড। এই দুটো কোয়েশ্চেনের আনসার সঠিকভাবে দিতে পারার মধ্যেই কিন্তু এইটি এবং এইটি হওয়া না হওয়ার বিষয়টি নিহিত রয়েছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা একটু বলো প্রথমটার আনসার তুমি কি দেবে, ইট ইজ বোরিং অর বোর্ড। আর দুই নম্বরে বলা হচ্ছে হি ইজ বোরিং অর বোর্ড। আসলে বোরিং বা বোর্ড মানে যেটিকে আমরা বলি বিরক্তিকর, একঘেয়েমি, রাইট? না, এটি প্যাসিভের আসলে প্রসঙ্গটা আসবে না শহীদুল রশি, এটি আসলে প্যাসিভের ব্যাপারটি নয়, এটি আসলে অন্য একটা ব্যাপার, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং শুধু পার্টিসিপল। ঝটপট একটু জানাও একই রাইট আনসার তোমার কাছে কি মনে হচ্ছে, ইট ইজ বোরিং অর বোর্ড আর হি ইজ বোরিং অর বোর্ড। দেখি বলো, দেখি তোমরা কে কি বলছো। ওয়াও, ফ্যান্টাস্টিক, ফাইন। আমি দেখতে পাচ্ছি অনেকেই রাইট উত্তর করছে এবং আমি জানি না তোমরা আসলে রিজন, কারণ জেনে বলছো কিনা জানি না, বাট অনেকের আনসার কিন্তু রাইট হচ্ছে। বাট কারণটা আমি বলে দেবো আজকে, এবং সেটি হলো ইট ইজ বোরিং। ওকে, আর যখন পার্সন থাকে তখন সেটি হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, বোর্ড। সো পাশে ছোট্ট করে একটা নোট লিখে নাও, আমি নোটটা দিয়ে দিই। যখন কোনো বিষয়বস্তু অথবা ফ্যাক্ট, কোনো থিং বা বিষয়বস্তু থাকে, এপএসসিটি ফ্যাক্ট, কোনো বিষয়বস্তু অথবা কোনো একটি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা পার্টিসিপল বলতে পারি, সহজ কথায় কি বলতে পারি, পার্টিসিপল। ওকে, বাট যদি কোনো জায়গায় ব্যক্তি হিসেবে সাবজেক্ট বসে, পার্সন, সহজ কথায় পার্সন ইজ ইকুয়াল টু একেবারে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো তো এটা কি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ না? রাইট। এইবার দেখো তো এটা ব্যক্তি কি না? ব্যক্তি, তাই এখানে হবে ইন্টারেস্টেড। তো এখানে যেহেতু ব্যক্তি আছে তাহলে ইন্টারেস্টিং হবে না। আশা করি বুঝতে পেরেছ যে এই ডি নাম্বার আর এ নাম্বারটার ভেতরে পার্থক্যটা কোথায়, বা কেন আসলে এ নাম্বারটা রাইট হয়েছে। ক্লিয়ার? তাহলে ইটস বোরিং, অর্থাৎ দ্য সিনেমা, যে কোনো বলতে পারি সিনেমা, মুভি ইজ বোরিং। ওকে, বাট সে কোনো একজন ব্যক্তি কোনো কিছু দেখে বোর্ড হয়েছে, বিরক্ত ফিল করছে, তার মানে হি ইজ বোর্ড, রাইট? আশা করি বুঝতে পেরেছ।
হ্যাঁ, রোদেল আকাশ, বস্তু হলে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, পার্সন হলে পাস্ট পার্টিসিপল। ইয়েস, যে যেভাবে বুঝে নাও। না, এটাকে আসলে এক্স্যাক্টলি প্যাসিভ বলাটা ঠিক হবে না। পাস্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ, সুতরাং এক্স্যাক্টলি এটাকে প্যাসিভ বলা ঠিক হবে না। ওকে, সো আশা করি বুঝে নিয়েছো। এরপর আসো 16 নাম্বার। আমরা প্র্যাকটিস মানে কিন্তু এরকম না, মানে ছক বাঁধা নিয়মে খালি ঠাঠা করে বলে গেলাম এরকম নয়। আসলে বুঝতে হবে সব কিছু আস্তে ধীরে ঠান্ডা মেজাজে, রাইট? 17 নাম্বার। আর আমি কিন্তু তোমাদের সাথে ক্লাস নিতে নিতে আমি কিন্তু পানি খাচ্ছি, বিকজ আমি মাঝে একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা লাগা সর্দি সমস্যা ছিল বেশ কিছুদিন, তো সেই জন্য আসলে ক্লাস নিতে দেরি করেছিলাম। বাট যারা কন্টিনিউ করছো আমার সঙ্গে রয়েছো আজ থেকে, আমার জন্য দোয়া করো যেন রেগুলার আমিও হতে পারি এবং তোমরা রেগুলার হতে পারো। 70 নাম্বার। আমাদের কোয়েশ্চেন প্রায় শেষের দিকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? নিজের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? তো প্রথমটিকে রাইট বলা হচ্ছে, তো সেইটা দিকে একটু ফার্স্টে আমরা নজর দিই যে আমরা আসলে কেন রাইট বলছি। হি চুজ, চুজ মানে বুঝতে পারছো, বানানটা কিন্তু এরকম ছিল, চুজ মানে পছন্দ করা, সেটার পাস্ট টেন্স হচ্ছে এই চুজ, মানে একটা ও বাদ। ওকে, হি চুজ ওয়েল, সে সুন্দর করে পছন্দ করে, অ্যান্ড প্রসপার্ড, সুন্দর করে উন্নতি করেছিল। মেন কথা আমার অ্যান্ডের দিকে নজর যাবে, অ্যান্ডের এই পাশে যেহেতু আমি পাস্ট টেন্স পেয়েছি তাই অন্য পাশে আমাকে প্রসপার্ড মানে পাস্ট টেন্স করা হয়েছে, খুব সিম্পল। আর অন্যান্যগুলোতে নানা রকম ভুল ছিল, যেমন এই পাশে পাস্ট টেন্স অথচ অ্যান্ডের এই পাশে প্রেজেন্ট টেন্স হয়ে আছে, আবার হিয়ের পরে চুজেস মানে এস দেওয়া নেই। আর এটা কিন্তু চুজের নাউন হচ্ছে চয়েস, রাইট? এটি নাউন আর এই পাশে হচ্ছে ভার্ব, এটি মারাত্মক একটি ভুল। আর এটি হলো নাউনের সঙ্গে ইডি করা হয়েছে, মারাত্মক অপরাধ, এটিও ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমি চাই দুই পাশেই পাস্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে কিন্তু আমি অবশ্যই ডেফিনেটলি একটি নোট তোমাদের করে নিতে বলবো, এবং সেটি হচ্ছে চুজ, যে চুজ মানে পছন্দ করা। এই চুজ, এই শব্দটি এটি হলো ভার্ব, আর চয়েস শব্দটি হচ্ছে নাউন। আমরা বলি না তোমার চয়েস আছে, তোমার খুব পছন্দ বটে, আর চুজ মানে পছন্দ করা, আর চয়েস মানে পছন্দ, সহজ কথায়। তাহলে যদি কখনো ভবিষ্যতে এই প্রশ্নটা করেই ফেলে কেউ লাইক দিস, যে হোয়াট ইজ দ্য নাউন অফ চুজ, লাইক দিস, এরকম একটি কোয়েশ্চেন করলো, হোয়াট ইজ দ্য নাউন অফ চুজ, চুজের নাউন কি? তো অপশানে বলছে যে লাইক দিস, চুজিং, অপশান বি চয়েস, CHOIC চয়েস, এটসেট্রা। তাহলে তুমি রাইট আনসার কি দেবে বলো দেখি, খুব ভাবনার বিষয়। ঝটপট একটু জানিয়ে দাও। ওকে, হোয়াট ইজ দ্য নাউন অফ চুজ? চুজের নাউনটা কি? আশা করি একটু আগেই জেনেছো এবং তারই প্রতিফলন এখানে দেখাবে, এবং সেটি হলো চুজ, ইটস আ ভার্ব, সো এটা নাউন হচ্ছে চয়েস। ডেফিনেটলি চয়েসটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। বাট আরও একটি উত্তর রাইট রয়েছে, ইয়েস, তাহমিনা আক্তার বলেছো বোথ, থ্যাংক ইউ সো মাচ। আরও একটি উত্তরকে আমরা রাইট বলতে পারি, এবং সেটি হচ্ছে চুজিং। তোমরা কি জানো যে কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় সেটা কিন্তু জেরান্ড হয়ে যায়, আর জেরান্ডের মধ্যে কিন্তু লুকোনো থাকে নাউন। যদিও আমি আমার ভাষায় বলি এটিকে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল বলি। আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, রাইট? সো সূত্র বা একেবারেই সেন্স বা গ্রামার অনুযায়ী চুজের নাউন হচ্ছে চয়েস, বাট আর্টিফিশিয়ালভাবে আমরা যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি করে দিই তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়। সেই দিক থেকে বোথ আর কারেক্ট আনসার। আমি একটু লিখে দিলাম, বোথ আর নাউন। আমি এটা লিখে দিলাম, লিখে রাখো, বলা যায় না, এইটুকু দেখে রাখলে কোনো না কোনো সময় কাজে লেগে যেতেও পারে। আচ্ছা, 18 নম্বরে আসি। দ্য বয়েজ ইউজ টু লাইক, তোমাদের কি জানা আছে ইউজ টু লাইক পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি হয়? যেমন ইউজ টু এর পরে ভার্বের বেস্ট ফর্ম দেখেছো, কিন্তু ইউজ টু এর পরে যখন লাইক থাকে পরবর্তীতে লাইক পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়। সো হি ইউজ টু লাইক মেকিং, বালকগুলো
মেকিং অ্যান্ড ফ্লাইং মডেল অ্যারোপ্লেনস। সো মডেল অ্যারোপ্লেনস বানানোর ক্ষেত্রে তারা অভ্যস্ত ছিল। অতীত অভ্যাসের ক্ষেত্রে আমরা নর্মালি লাইকের পরে বসাচ্ছি মেকিং, আর সবচাইতে বড় কথা অ্যান্ডের আগে যখন আমরা লাইকের পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি করলাম, অ্যান্ডের পরবর্তীতে ভার্বের সঙ্গে আমাকে আইএনজি করতে হবে। দুই পাশে প্যারালাল। নাম্বার 19, ইসলামিক ইউনিভার্সিটি 4-5 আসা একটি কোয়েশ্চেন। ডক্টর আলিম, তার পরিচয় দেওয়া হচ্ছে মিস্টার ইকবাল, মিস্টার রশিদ। ওকে, একই নামে ব্যক্তি আর কি। ইজ নোটেড কেমিস্ট, সে শুধু একজন খ্যাতনামা কেমিস্ট্রি না, সে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, এবং সে টিচারও বটে। তুমি লক্ষ্য করো অ্যাজ ওয়েল অ্যাজের আগে যা রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজের পরে কিন্তু তোমাকে তাই বসাতে হবে। তাহলে এখানে যদি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করি, তাহলে পরবর্তীতে তুমি খেয়াল করে দেখো অ্যাজ ওয়েল অ্যাজের আগে আমি যেহেতু আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন নিয়েছি, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের পরেও আমাকে ঠিক তাই নিতে হবে। তুমি খেয়াল করে দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ক্লিয়ার? তার মানে একেবারে প্যারালাল হচ্ছে, অ্যান্ডেরই মতো কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ। যদিও আমি প্রথম দিকে তোমাদের অ্যান্ডের কথা বলেছিলাম যে অ্যান্ড, বাট এবং অর, তাহলে অ্যান্ডের পাশে যদি আমরা একটু অ্যাজ ওয়েল অ্যাজ লিখে নিই, দুটোর অর্থ প্রায় একই রকম। প্রায় বলছি বিকজ সামটাইমস এটির অর্থ কিন্তু আলাদা হয়ে যায়। যেমন অ্যাজ ওয়েল অ্যাজের অর্থ কোনো কোনো সময় এবং হয়, যেমন এখানে এবং হলো, এবং কোনো কোনো সময় আবার বলা হয় অ্যাপার্ট ফ্রম দিস বা ইন অ্যাডিশন টু, এছাড়াও অর্থে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারি। তো মূল কথা ওটি না, মূল কথা যখন এই প্রসঙ্গটা আসবে আমি বোঝাবো। এইটুকু মনে রাখো যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমে যেমন স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচার মেনটেন করে রাইট আনসার হবে। অ্যাজ ওয়েল অ্যাজের বাংলা অর্থটা বলে দিলাম রায়হান নিবিড়। কোনো কোনো সময় অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং কোনো কোনো সময় অর্থ দেবে অ্যাপার্ট ফ্রম দিস বা ইন অ্যাডিশন টু, তাছাড়াও। ঠিক আছে? এবং প্রসঙ্গত তোমাদের একটি কথা বলি, আমি যদি বলি যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড ইটস আ কনজাংশন, তোমরা সবাই জানো অ্যান্ড হচ্ছে কনজাংশন, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এটা যদি বলি যে কি, তোমাদের কাছে প্রশ্ন করি তাহলে কি বলবে? আমি কিন্তু বলেই দিয়েছি অ্যান্ডের সমর্থক হিসেবে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ হয়, বাট মজার কথা হলো যে অ্যান্ডকে আমরা কনজাংশন বললেও অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই কনজাংশন এক অর্থে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু মাল্টি প্রিপোজিশন বলা হয়। আমি টাইম ওয়েস্ট না করি, এটির নাম হচ্ছে মাল্টি প্রিপোজিশন। মাল্টি প্রিপোজিশন লাইক দিস কেমন? যেমন উইথ আ ভিউ টু, দেখেছো না? উইথ আ ভিউ টু, অ্যাকর্ডিং টু, দু একটা এক্সাম্পল দিচ্ছি। উইথ আ ভিউ টু, অ্যাকর্ডিং টু, ইন কেস অফ। সো এরকম মাল্টি প্রিপোজিশন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা কিনা কাজ করে ইন এডিশন টু, এর মতো অর্থ দেবে, এছাড়াও, তাছাড়াও, এমন অর্থে। ক্লিয়ার? দেখে রাখো। বাট সামটাইমস অ্যান্ডের মতোই যেহেতু অর্থ দেয়, সেই অ্যাঙ্গেল থেকে এটিকে কিন্তু আবার কনজাংশনও বলা যায়। ওকে, সো এবার নেক্সটে আসি। অ্যান্ড নেক্সট মানে লাস্ট, এই লাস্ট এটি কিন্তু হয়ে গেছে আমাদের। দ্য ম্যান স্যাট ডাউন সাইলেন্টলি অ্যান্ডের পরে টেক থেকে টুক হিজ ফুড, অর্থাৎ দুই পাশে সমজাতীয় টেন্স হবে, যেহেতু এখানে কি রয়েছে? অ্যান্ড রয়েছে। এই এক্সাম্পলটা রিপিট হয়েছে। ওয়াও, তার মানে কিন্তু আমাদের আজকের আয়োজনটি শেষ। এখন একটি বিষয় হলো, বিগত বছরের যতগুলো কোয়েশ্চেন তুমি এখন দেখবে, তোমার কাছে যদি এই এমসিকিউ ম্যাজিক বই ছাড়া অন্য কোনো বই থাকে, এমসিকিউ ম্যাজিক বই ছাড়া যদি তোমার কাছে অন্য কোনো বই থাকে, একটু তুমি হাতে নিয়ে দেখবে, তুমি যত কঠিনের কথায় বলো না কেন, ঘুরে ফিরে দেখবে যে এই রুলসগুলোর বাইরে কিন্তু তোমার কোনো কোয়েশ্চেন্স হচ্ছে না প্যারালালিজমের ক্ষেত্রে। তার মানে ধরেই নেওয়া যেতে পারে প্যারালালিজমের ক্ষেত্রে তোমার দারুণ একটি দক্ষতা আসলো এবং এসে গেছে। এই আত্মবিশ্বাস তোমাকে রাখতে হবে, আর এভাবেই কিন্তু একটু একটু করে তুমি একটা ভালো প্রস্তুতির দিকে এগোচ্ছে, এটি তোমাকে বিশ্বাস রাখতে হবে। রাইট? আমাদের এই পুরো প্রিপারেশান জুড়ে আমরা দুটো বইকে হাইলাইট করছি, দুটো বই অনুসারে আমরা পড়াটাকে কাভার করছি। নিট বই গ্রামার সাপোর্টের জন্য এবং এমসিকিউ ম্যাজিক বই হচ্ছে প্র্যাকটিসের জন্য। সো আগামী ক্লাসে কি রয়েছে আমরা একটু দেখে নিই। সো একটু দেখো সবাই, তাড়াহুড়ো করা যাবে না। যদি প্ল্যানিং থাকে যে আগামী 6 মাস পর নেক্সট বিসিএসটা, নেক্সট পরীক্ষাটা, নেক্সট চাকুরি পরীক্ষাটার ক্ষেত্রে ইংরেজি ব্যাপারটাকে আমি চিরতরে গুড বাই বলবো। স্টে কানেক্টেড, সাথে লেগে থাকো। তো প্যারালালিজমের আমরা প্র্যাকটিসটা শেষ করলাম। এবার তোমরা যেটি করবে, এই রিয়েল মডেল টেস্ট
আই মিন এই বই থেকে, এমসিকিউ ম্যাজিক বই থেকে এবার বাসাতে বসে দারুণ করে রিয়েল মডেল টেস্টটা দিয়ে ফেলবে। কিসের ওপরে একটু দেখো, আমি বলি, এই এতক্ষণ আমরা যে ক্লাসটা নিলাম কিসের ওপরে, ক্লাসটা নিলাম লাইক প্যারালেলিজমের ওপরে। এবার আমি একটু দেখাই প্যারালেলিজমের আসলে টেস্টটা কি বলে, একটু সাথে থাকো, আমি দেখাই তোমাদের প্র্যাকটিসটা কিভাবে করবা। সো আমরা এবার মডেল টেস্টে চলে যাব। মডেল টেস্টের জন্য এই বইটাই, এমসিকিউ ম্যাজিক বইটা খুলে ফেলো এবং মডেল টেস্টের জন্য তোমরা চলে যাবে প্যারালেলিজম। পেজ নাম্বারটা একটু ওয়েট, পেজ নাম্বার হচ্ছে তোমার 414। ইয়েস, এই বইটারই আমরা 414 পৃষ্ঠায় চলে যাব, রাইট? 414 পৃষ্ঠা। ওকে, আমি কি মিসিং করলাম দেখো এবার। ওকে ফাইন, এই বইটারই এবার তুমি সব শেষ অংশে চলে যাবে, রিয়েল মডেল টেস্ট 33-তে। প্যারালেলিজমের ওপরে সুন্দর করে বসে বসে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে, রাইট? আনসারগুলো কি হচ্ছে, এখানে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে এবং উত্তরগুলো কিন্তু 25টি কোয়েশ্চেন্স আছে। এই 25টি কোয়েশ্চেন্সের পরেই কিন্তু তোমরা উত্তরগুলো পাবে। আমার মনে হয় উত্তরটা দেখানো ঠিক হবে না, এই যে উত্তরটা, রাইট? সো তোমরা আগে নিজেরা পরীক্ষাটা দেবে এবং আনসারের সঙ্গে মিলে নেবে, দেখবে ঘুরে ফিরে কিন্তু তোমার জানা কোনো রুলসের বাইরে আর কোনোই কোয়েশ্চেন নেই। তার মানে আমি আবারও রিপিট করছি, ধরে নেওয়া যেতে পারে তোমার প্রিপারেশনটা টু দ্য পয়েন্ট বা ভালো একটি অবস্থায় ডে বাই ডে আসছে, এই বিশ্বাসটি তোমাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ নতুন লেসন নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। যারা এই রুটিনটা ডাউনলোড করে নাওনি বা প্রিন্ট করে নাওনি, ডেসক্রিপশানে লিঙ্কে এটি দেওয়া রয়েছে, একটু ভালো করে তোমরা এটা প্রিন্ট করে নিও। আগামী ক্লাসে খুবই ভাইটাল একটি টপিক নিয়ে কথা হবে, দ্য সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অর্থাৎ একই শব্দ কখনো হচ্ছে নাউন, কখনো হচ্ছে ভার্ব, কখনো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটসেট্রা। এইটা আমরা নিট বইয়ের 429 নং পেজ থেকে আলোচনা করব। 429 নং পেজ থেকে একেবারে ধরে ধরে আলোচনা করব। আলোচনা শেষ হবে, একদিনে শেষ হবে না, একদিন, 2 দিন, 3 দিন, যে কয়দিন লাগে ঠান্ডা মেজাজে আমরা শেষ করব। তারপরে এটির উপরে প্র্যাকটিস করব, তারপরে ডিটারমিনার, তারপর ডিটারমিনার প্র্যাকটিস। এভাবে করে আমাদের মাস্টার প্ল্যান 1 শেষ হবে, এরপরে মাস্টার প্ল্যান 2 দেব। আলহামদুলিল্লাহ এভাবে আমাদের আয়োজনটি চলতে থাকবে, বাট সাথে থাকতে হবে, লেগে থাকতে হবে। ওকে, সো আজ এ পর্যন্তই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। এতক্ষণ যে দুটো বই থেকে ক্লাস নেওয়া হচ্ছিল, কথা বলা হচ্ছিল, সেগুলো